এখন দেখছি এত প্রতারণা করেছে 12 ফেব্রুয়ারির বাদে যে ধরনের প্রতারণা করিয়া না বুটলে হা বুটলে না বুট করছে বাংলাদেশের মানুষে এগুলা মানে বাংলাদেশের মানুষের আত্মার মাঝে অন্তত পক্ষে কুড়াল মেরেছে। 41,000 কোটি টাকা 3 মাসে 40,000 টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ সরকার থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে। কি ধরনের প্রতারণা করেছে আমাদের সাথে। ইনশাআল্লাহ বাংলাদেশের রাজপথে এদেরকে পহস্ত করে আবার দিল্লিতে পাঠানো হবে। এর মধ্যে আরেকটা স্বৈরাচার আছে, তার নাম হলো সালাউদ্দিন। আমি 28 চালককে শিলং নিয়ে দিয়েছি, উনার ওয়াইফকে। উনি যে ধরনের প্রতারণা করতে ইনশাআল্লাহ ওনার জবাব দেওয়া হবে। আমি সংগ্রামী নেতৃবৃন্দকে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মিছিল পরবর্তী বক্তব্য, আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী আমাদের বিক্ষোভ মিছিল রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি লেবার পার্টির জেনারেল এবং সিলেট বিভাগীয় সভাপতি জননেতা মাহবুবুর রহমান খালেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জুলাই সনদের বৈধতার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব এহসানুল মাহবুব জুবায়ের ভাই উপস্থিত আছেন, 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত, জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সিলেটবাসী, আজ আমরা এখানে দাঁড়ানোর কথা নয়, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা এই যে বিএনপি এখন ক্ষমতায় গেছে, এদের সাথে আমরা 18 দলীয় জোটে 20 দলীয় জোটে ছিলাম। আমাদের ফ্যাসিবাদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ ছিলাম। এই তারেক রহমান সাহেবকে গ্রেফতার করেছে ফ্যাসিবাদ। এই বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিল। উনি ভুলে গেছেন সবকিছু বিএনপি, ওনাদের উপর নির্যাতন বিলে গেছেন। আজ পর্যন্ত ওনাদের ইলিয়াস আলী আজ পর্যন্ত কোনো সন্ধান দিতে পারে নাই। কিন্তু সম্মানিত উপস্থিতি, দেখেন নির্বাচনের আগে ইন্টিরিয়র গভর্নমেন্টের সময় আমরা 11 দলীয় জোট চেয়েছিলাম যে নির্বাচনের আগে গণভোট হোক, কিন্তু এই গণভোটে তারা রাজি হয় নাই। পরবর্তীতে রাজি হয়েছে, বলেছে যে গণভোটে আপনারা না দিবেন, কারণে বাংলাদেশের শান্তিকামী জনগণের হৃদয় হচ্ছে, হৃদয়ের মানুষ আজ অতিষ্ঠ, মানুষ চিন্তা করছে মতোই এরা আমাদেরকে দুরবস্থায় ঠেলে দিবে। তাই এই জন্য আমাদের এদেরকে কাছ থেকে বাঁচতে হবে। আমরা সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনের মাধ্যমে এই জুলাই সনদের বৈধতা এই দাবি আদায় করে নিব। সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্টির সহকারী মহাসচিব এবং সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দল কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা অবগত আছেন যে বিগত 12 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের 70% নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছে হা ভোটের পক্ষে। যে হা ভোটের পক্ষে বর্তমান প্রধানমন্ত্রী ক্যাম্পেইন করেছিলেন, বলেছিলেন দয়া করে পক্ষে ভোট দিবেন। আজকে ক্ষমতার বস্তুতে গিয়ে সেই ওয়াদাকে উনি ভুলে গিয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখ। আজকে বলতে
দেখেছেন ছাত্র জনতা আজকে অনশন করছে এই জনরায় বাস্তবায়ন করার জন্য। সেখানে একজন কর্মকর্তা বা সরকারি প্রতিনিধি গিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করেন নাই। আমরা আপনাদের সকলকে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনের সকল সংগ্রামে আপনাদের উপস্থিতির মাধ্যমে ভোটের রায়কে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সংগ্রামী সভাপতি প্রিয় ভাই মাওলানা ইমরান আলম। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা ইমরান আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত 11 দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন 12 ফেব্রুয়ারি তখন নির্বাচনের সদস্য হিসাবে এবং একটি গণভোট দিয়েছিল, হানার ভোট হয়েছিল। কিন্তু বর্তমান সরকার আজকে 2 মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার হিসাবে শপথ দিয়ে এদেশের 70% জনগণের ভোটের পক্ষে দিয়েছে, কিন্তু বর্তমান সরকার তা অস্বীকার করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, আমাদের 11 দলীয় ঐক্যের সিনিয়র নেতৃবৃন্দ জানিয়েছেন আমার দল বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির বাংলার সিংহ পুরুষ আল্লামা মাহমুদুল হক সাহেব ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়িত করা না হবে ততক্ষণ পর্যন্ত এদেশে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী 24শে এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আহত বিশাল গণসমুদ্রে আপনাদের সবাই অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সিলেটবাসী, অত্যন্ত পরিতাপের বিষয়, ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন আমরা করলাম, গুমের শিকার আমরা হয়েছিলাম, অথচ এই সরকার গুমের যে অধ্যাদেশ জারি হয়েছিল এই অধ্যাদেশকে বাতিল করেছে। হাইকোর্টের সর্বোচ্চ বিচারালয় কর্তৃক স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে আইন, যে রায় এসেছিল, রায়ের ভিত্তিতে যে অধ্যাদেশ জারি হয়েছিল, অধ্যাদেশের ভিত্তিতে নিয়োগ এবং অবকাঠামো ডেভেলপমেন্টের জন্য যে আমরা অগ্রসর হয়েছিলাম, এইটাকে এই সরকার বাতিল করে দিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জনগণের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিসকে অবজ্ঞা করার মধ্য দিয়ে এই সরকার আওয়ামী লীগের মতো করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য স্বপ্ন দেখছে। সিলেটবাসী তাদেরকে জানিয়ে দিচ্ছে, আপনারা চাইলেও ফেসিবাদ হয়ে উঠতে পারবেন না। আমাদের সন্তানেরা, বাচ্চারা দেখা দিয়েছে কিভাবে ফেসিবাদকে রুখতে হয়। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই 11 দলের উদ্যোগে বিক্ষোভ পরবর্তী সমাবেশে, বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল
জননেতা অ্যাডভোকেট সাদুল মাহবুব জুবায়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 11 দলীয় নির্বাচনী ঐক্য কর্তৃক আয়োজিত ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহর এবং মহানগর সমূহে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে সিলেট মহানগর 11 দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের প্রিয় ভাই সভাপতি, উপস্থিত সিলেট মহানগরের 11 দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সংগ্রামী সিলেটবাসী, আজকে আমাদেরকে আপনাদের সামনে হাজির হতে হয়েছে কেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশ একটি নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার হয়েছে, বিরোধী দল হয়েছে। 2024-এর গণ অভ্যুত্থানে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয়ের ফলাফল হিসাবে দীর্ঘ 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছেন। জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায়ে সেই সরকার ছিলেন। সেই সময় বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। 33টি দল একতাবদ্ধ হয়ে বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, আমাদের সংবিধান সহ গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো ক্ষেত্রেই যে সংস্কারের প্রস্তাব আমরা করেছিলাম এবং এই সংস্কারের প্রস্তাবের আলোকে জুলাই জাতীয় সনদ 2025 আপনারা জানেন স্বাক্ষরিত হয়েছিল, যার একটি অংশ ছিল গণভোটের মাধ্যমে সেই সংস্কারের প্রস্তাব বাংলাদেশে কার্যকর হবে। 2026 সালের 12 ফেব্রুয়ারির ঐতিহাসিক এই নির্বাচনে এদেশের মানুষ 2টো ভোট দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন প্রস্তাবের জন্য যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সে পক্ষে গণভোটে ভোট দিয়েছে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের একটি ব্যতিক্রম ধরনের নির্বাচন। 2টো ভোট এদেশের জনগণ দিয়েছেন এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি প্রায় 70% ভোটে গণভোটে সংস্কারের প্রস্তাবগুলো অসাধারণভাবে জনগণ সমর্থন নিয়ে সেটি হা ভোটটা বিজয়ী হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একসাথে 2 দল বসে আলোচনা করে কোনো সমাধান অনেক সময় দিতে পারেন নাই। যেখানে দীর্ঘ 8টি মাসের মতো প্রায় 33টি দল একসাথে বসেছেন, আলোচনা করেছেন, তর্ক বিতর্ক হয়েছে, পক্ষে বিপক্ষে কথা বলেছেন, কিন্তু ফাইনালি 48টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা একমত হয়েছি। প্রথমত ছিল 166টি, পরে 84টি এবং মৌলিকভাবে 48টি বিষয়ে সবগুলো দল মিলে আমরা একমত হয়েছি। এই একমত হওয়ার পিছনে কারণ এটি ছিল যে বাংলাদেশে 2009 থেকে 2024 পর্যন্ত যে স্বৈর শাসন, বাংলাদেশে যে ফেসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, এটি হয়েছিল বাংলাদেশের বিদ্যমান শাসন ব্যবস্থার মধ্যে, বাংলাদেশের গঠনতন্ত্র বা সংবিধানের মধ্যে অনেক ফাঁক ফোকর ছিল। ক্ষমতায় যারা এসেছিলেন 2009 সালে, তারা তাদের ইচ্ছা মতো সংবিধানকে পরিবর্তন করে দীর্ঘ সময় ক্ষমতা থাকার তারা স্বপ্ন দেখেছিলেন এবং এর মাধ্যমে বাংলাদেশ একটি ফেসিবাদী চরিত্র লাভ করেছিল, যার মাধ্যমে হাজার হাজার মানুষ খুন হয়েছিলেন, গুম হয়েছিলেন, ক্রসফায়ারে পড়েছিলেন। বাংলাদেশ একটি অন্ধকার রাষ্ট্রের দিকে বাংলাদেশ গিয়েছিল। এই পরিস্থিতিতে 36 জুলাইয়ের মাধ্যমে আপনারা জানেন
গণ অভ্যুত্থানে ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে। আমরা জনগণের প্রত্যাশা এটাই ছিল যে গণভোটের যদি আমরা হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারি তাহলে আর সামনের বাংলাদেশে আমরা কখনো ফেসিবাদ আর স্বৈর শাসন আমরা দেখব না। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে একের পর এক সবগুলো সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসনের নামে সেখানে দেওয়া হয়েছে। জেলা পরিষদ উপজেলা সহ সব ক্ষেত্রে এখন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে এক রাতে সব ভিসিকে সরানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যে লজ্জাজনকভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটি হয়নি। দুদক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জানেন, সাংবিধানিক প্রতিষ্ঠান, এর সমস্ত কর্মকর্তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এতটুকুতেই তারা থেমে থাকেন নাই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী 29 তারিখ তারা ডেকেছেন। 30 তারিখ বিরোধী দলের পক্ষ থেকে আমরা বলেছি যে আজকে 30 তারিখ শেষ দিন, 30 পঞ্জিকা দিবসের মধ্যে এই জুলাই জাতীয় সনদ 2025 এটি গণভোটে হ্যাঁ ভোটে পাস হয়েছে, তার তো আলোচনা করার কথা। বলেন আপনারা, দেখেন আমরা কি করি। কি করে বলে তারা 14 সদস্যের একটি কমিটি করলেন, যেখানে বিরোধী দল থেকে 3 জন, 11 জনই সরকারি দলে রাখলেন। পরিণাম যা হওয়ার তা হলো এককভাবে তারা সিদ্ধান্ত নিয়ে এই 133টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, যার মধ্যে কমপক্ষে 25টির মতো হচ্ছে অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, এই সবগুলোকে তারা গতকালকে রাত্রে 12টার মধ্যে দেখেছেন তার দফা রফা করে ফেলেছেন। বাংলাদেশ আবারও 2024-এর 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে আমরা আবার ফিরে যাচ্ছি গিয়ে। বক্তারা বলেছেন যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ। সুপ্রিম কোর্টে সচিবালয় স্থাপন হবে, উদ্দেশ্য হচ্ছে নিম্ন আদালত যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে, সরকার ইচ্ছা মতো নিম্ন আদালতকে যাতে বিরোধী দলের বিরুদ্ধে বিপক্ষে যাতে ব্যবহার করতে না পারে। খুবই ইন্টারেস্টিং, বিএনপির ম্যানিফেস্টোতে ছিল যে সুপ্রিম কোর্টের সচিবালয়কে আমরা আরো শক্তিশালী করব। গতকালকে রাত্রে সেই সচিবালয়ের আদেশ যেটা সেটা রহিত করানো হচ্ছে, ড্রপ হয়ে গেছে, সচিবালয়ই নাই। বাংলাদেশে গত 53 বছরে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের কোনো নীতিমালাকে করেন নাই। বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, কেউ করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার একটি আইন করেছেন এবং সেই আইনে সে সর্বশেষ পর্যায়ে সে ডিসেম্বরে 25 জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। একটি সুন্দর সুশৃঙ্খল নিয়ম করা হয়েছে যাতে প্রকৃত আইনজীবী অথবা জাজ নিয়োগের ক্ষেত্রে যাতে কোনো ধরনের পার্সিয়ালিটি না হয়। খুবই ইন্টারেস্টিং, সেটাকে তারা ড্রপ করেছেন, রহিতকরণ করে দিয়েছেন। হাসিনা এইভাবে প্রায় 100 জন বিচারক নিয়োগ দিয়েছিলেন, যারা বাংলাদেশকে ফেসিবাদের দিকে, বাংলাদেশকে স্বৈর শাসনের দিকে নিয়ে গেছিলেন। এই বিচারকদের মধ্যে একটি অংশ বিএনপি আবার সেই রাস্তায় এগিয়ে যাচ্ছে। দুদক, মানবাধিকার কমিশন খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রতিষ্ঠান। বিরোধী দলের জন্য, সাধারণ মানুষের জন্য, দেশবাসীর জন্য আস্থার জায়গা হচ্ছে এগুলো। এখানে নিরপেক্ষ, নির্দলীয়, সাহসী, নীতিবান লোক থাকলেই জনগণ সরকারের আক্রমণ থেকে বাঁচতে পারবে। এই দুটোকে এখন মন্ত্রণালয়ের অধীনে নিয়েছেন, অর্থাৎ সরকারের আজ্ঞাবহ হওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এইভাবে গতকালকে রাতে 12টার মধ্যে গুরুত্বপূর্ণ সবগুলো অধ্যাদেশকে হয় রহিত করেছেন অথবা পরিবর্তন করেছেন, এমন সব শর্ত সেখানে দিয়েছেন যার ফলশ্রুতিতে আগামীতে আর কোনো সেবা পাওয়া, নিরপেক্ষ আচরণ পাওয়া, ইনসাফ পাওয়ার আর কোনো পথই তারা রাখেন নাই। বাংলাদেশের ইতিহাসে
এটি দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে যে আজকে থেকে 1.5 বছর আগে হাসিনার সেই স্বৈরশাসন ছিল, এর বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছিল। বিএনপিও সেই আন্দোলনে ছিল, আমরা সবাই সেই আন্দোলনে ছিলাম। বিএনপি এত তাড়াতাড়ি ভুলে গিয়েছেন, এটা দেশবাসীকে ভাবতে আজকে খুব কষ্ট হচ্ছে কি। আমরা শুধু এতটুকুই বলতে চাই যে দেশের মানুষ হাসিনার মতো লৌহ মানবীকে, ভয়ঙ্কর খুনিয়ার ডাইনিকে রাজপথে মোকাবেলা করেছে। আমাদের হাজার হাজার ছাত্র যুবক তরুণরা রক্ত দিয়েছে। রিস্কাওয়ালা থেকে আরম্ভ করে সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে এই বিপ্লব সম্পন্ন হয়েছে। 30,000-এরও বেশি মানুষ আহত আছেন, পঙ্গু আছেন, চোখ হারিয়েছেন। হাসিনার মতো শক্তিশালী স্বৈরাচার আপনি হতে পারবেন না। গতকালকে আপনারা জানেন, গত পরশু শেরপুরে এবং বগুড়ায় দুটো নির্বাচন ছিল। আমরা আশা করেছিলাম যে গণতান্ত্রিক সরকারের নির্বাচন সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য হবে, কিন্তু আগের কায়দায় ভোট ডাকাতি হয়েছে, কারচুপি হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। থেকে আমাদের মনে হয় যে নির্বাচনে হারা যাচ্ছে। বিএনপিকে স্মরণ রাখতে হবে বাগডোগরা পার্ক নির্বাচনের তাদের পরিণাম কি হয়েছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংবিধানের প্রথম দিনই আমরা বলেছি, সংসদের প্রথম অধিবেশনে বলেছি যে আমরা একটি দায়িত্বশীল গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। আমরা গৃহপালিত বিরোধী দল হব না, আমরা হাউজুর মার্কা বিরোধী দল হব না। আমরা সংসদেও প্রয়োজনীয় সমস্ত কথাগুলোকে তুলে ধরব, দায়িত্বশীল ভূমিকা রাখব, গঠনমূলক সৃজনশীল ভূমিকা রাখব। দেশ এবং জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব সংসদে ইনশাআল্লাহ। এর পাশাপাশি রাজপথ আমাদের জন্য খোলা থাকলো। আমরা জনগণের জন্যে, জনগণের পক্ষে কথা বলার জন্যে সংসদ থেকে রাজপথ সর্বত্র আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা সরকারকে শুধু এতটুকু স্মরণ করে দিতে চাই, দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, দেশের সামগ্রিক পরিস্থিতির দিকে একটু লক্ষ্য রাখেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, আমাদের লক্ষ লক্ষ শ্রমিকরা সেখানে থাকেন, রেমিটেন্স প্রবাহ দুর্বল হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে আমাদের বিপুল পরিমাণে জ্বালানি আসে, আমাদের আমদানি রফতানির রুট হচ্ছে মধ্যপ্রাচ্য। এই সবগুলো একটু স্মরণে রাখেন। ভারতে গিয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, সাথে উপদেষ্টাও গিয়েছেন আপনাদের সিলেটে, বলেছেন হাদির খুনিদেরকে ধরতে গিয়েছে। শেখ হাসিনার মতো খুনি থাকতে হাদির খুনিদের আনার তো দরকার ছিল না। সেখানে আইন আছে, ভারত দিতে বাধ্য। বন্দি বিনিময় চুক্তি আছে আমাদের সাথে, হোয়াই নট দিবে না কেন? ভারতের দাবিদারি অতীতে যারা করেছেন তাদেরকে ভারতে আশ্রয় নিতে হয়েছে। এই চ্যাপ্টার ক্লোজ, ফুল স্টপ। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। শিক্ষা নেন। আমরা শুধু এতটুকুই বলবো যে গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করুন, গণভোটের প্রতি সম্মান প্রদর্শন করুন। জনগণের এই দেওয়ালের দিকে আপনারা তাকান, মানুষের দিকে তাকান। স্বৈর শাসন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দেশের মানুষ শপথবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করে যে সমস্ত মৌলিক বিষয়ের সংস্কার আমরা প্রস্তাব করেছি, জাতীয়ভাবে যে গণভোটে পাশ হয়েছে অবিলম্বে সেটাকে কার্যকর করতে হবে। স্বৈরাচার হওয়ার কোনো খায়েশ থাকলে এখনই সেটাকে ত্যাগ করুন। জনগণ প্রস্তুত আছে, জনগণ রাজপথে নামবে এবং এই ধরনের কোনো স্বৈরাচারী, এই ধরনের কোনো ফেসিবাদী কোনো সরকার হওয়ার চেষ্টা করলে জনগণ রাজপথে আবারও বুকের রক্ত দিয়ে আমরা সেটাকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ। আমরা আশা করব যে সরকারের বোধোদয় হবে, সরকারের কানে পানি ঢুকতে গিয়ে যারা আপনাদেরকে আজকে বোঝাচ্ছেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন, এই জন্য আপনারা ধরাকে সারা জ্ঞান মনে করছেন। হাসিনা এর চেয়ে বেশি পেয়েছিলেন, 293 পেয়েছিলেন। সেটা মাত্র 2 মাসের মাথায় তাকে পালাতে হয়েছে। সব কিছু রেখে পালিয়েছেন, সব কিছু তার পক্ষে ছিল, কেউ তাকে রক্ষা করতে পারে নাই।
ইতিহাসের সেই নির্মম নিষ্ঠুর উদাহরণগুলোকে সামনে রেখে আমরা অনুরোধ জানাবো এই সরকার যাতে পথ চলাকে তারা ঠিক করে। ভিন্ন পথে চললে জনগণ রাজপথে তাদেরকে সোজা করে দেবে ইনশাআল্লাহ। আমরা জনগণের পক্ষ থেকে আবারও বর্তমান সরকারকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আমরা আপনাদের চোখ কান খুলে আমরা অনুরোধ জানাবো, সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা স্বৈরশাসক হওয়ার চেষ্টা করবেন না। আপনারা রাজপথের মানুষের, সংসদের সব জায়গায় মানুষের কথা বোঝার চেষ্টা করুন। আপনাদের লোকজনের মধ্যে আজকে খুব যে আমার দল বলল কি, ম্যানিফেস্টোতে কি বলল, নির্বাচনের সময় কি বলেছে, কি ওয়াদা দিয়েছে, আজকে সম্পূর্ণ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি চেঞ্জ হয়ে গেলেন। আগামীর বাংলাদেশ স্বৈরশাসন মুক্ত থাকবে ইনশাআল্লাহ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। কেউ পারবেন না আর ফেসিবাদী এই চরিত্র অর্জন করতে। আমরা জনগণকে সাথে নিয়ে সমস্ত অত্যাচার নির্যাতনের মোকাবেলা করেছি, আগামী তো ইনশাআল্লাহ রাজপথে আমরা এটাকে মোকাবেলা করব। আসুন, আমাদের এই কর্মসূচি আজকে পালিত হচ্ছে, আগামীর এই কর্মসূচি উত্তাল তরঙ্গ মালার মতো হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলন এবং সংগ্রামে অংশগ্রহণ করে